স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো, খেলাধুলাও করছো, লেখাপড়াও করছো। আমি জানি তোমরা লেখাপড়া করছো। তোমরা তো জানো আজকে এই বিশ্ব মহামারী করোনার কারণে দীর্ঘদিন যাবত স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে বন্ধ রয়েছে। সেজন্য একটু হলেও পড়াশোনাটা যেন থেমে গেছে। তোমাদের সেই পড়াশোনাটাকে একটু এগিয়ে দেওয়ার জন্য তোমরা তো জানো তোমাদের প্রতিষ্ঠান থেকে অনলাইন কার্যক্রম চালু হয়েছে। তোমরা সেই ক্লাসগুলো দেখছো আশা করি। এছাড়াও দেখো তোমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি। সেই জন্য সরকারের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের সেই অ্যাসাইনমেন্টের কাজে একটু সহযোগিতা করার জন্য আমি আজকে তোমাদের সামনে এই অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী, চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি সাইমা আক্তার, সহকারী শিক্ষক, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আমি আজকে তোমাদের সপ্তম অধ্যায়টি নিয়ে একটু আলোচনা করব। তোমরাও তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি বইটি একটু খোলো, সাথে খাতা কলম নিয়ে বসো। যদি গুরুত্বপূর্ণ কিছু খাতায় লেখা লাগে সেগুলো খাতায় লিখে নাও। তো শিক্ষার্থী, চলো আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। দেখো, প্রথম ছবিতে কি হচ্ছে? একজন তাঁতি কি করছেন? তাতে কাপড় বুনছে। আর দ্বিতীয় ছবিতে কি দেখছো? একজন জেলে কি করছে? মাছ ধরছে। এই সবগুলোই কিন্তু একটি অর্থনৈতিক জীবনধারা। এর মাধ্যমে কি হয়? অর্থ উপার্জন করা হয়। এটাও কিন্তু একটা অর্থনৈতিক জীবনধারা। এতক্ষণ শিক্ষার্থী যে ভিডিওটি দেখলে এবং যে দুটি ছবি দেখলে তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পাঠ বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা। বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারাটা কি সেটা নিয়ে আমরা আজকে এখন আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা জানবে তা হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবে, গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবে, শহর ও গ্রামের অর্থনীতির তুলনা করতে পারবে। তো শিক্ষার্থী, আমাদের বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা নিয়ে আলোচনা করার আগে প্রথমে জানতে হবে অর্থনৈতিক জীবনধারাটা কি। কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকেই ওই সমাজ বা গোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। আবার বলছি, কোনো সমাজ বা গোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে। বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী। জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে, তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায়। উৎপাদিত ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে, সেই অর্থে সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়। বাড়তি শস্য উৎপাদন করে তারা দেশবাসীর খাদ্যের যোগান দেয়। এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। একইভাবে শহরাঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। এই ছবিগুলোর মাধ্যমেও কি আমরা কোথাকার জীবনধারা দেখতে পাচ্ছি? এই যে দেখো, এগুলো সবগুলো কিন্তু অর্থনৈতিক জীবনধারা। আচ্ছা, এখন আমরা কতগুলো ছবি দেখি। এই যে দেখো, ছবিগুলো যে দেখতে পাচ্ছ, একজন কি করছে? একজন ঝুড়ি বুনছে, আরেকজন কাঠের কাজ করছে, এখানে কাঠের ডিজাইনিংয়ের কাজ করছে, আরেকজন কি করছে? কাঁথা সেলাই করছে। চারটি ছবিতেই কিন্তু একটি অর্থনৈতিক জীবনধারা তুলে ধরা হয়েছে। এই সবগুলোই কিন্তু আমরা কোথায় দেখতে পাই? গ্রামে দেখতে পাই। এই সবগুলোই কি? গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির জীবনধারার একটি প্রতিচ্ছবি। গ্রামীণ অর্থনীতির
এই যে দেখো এখানেও দুটো ছবি রয়েছে। এখানে কি হচ্ছে, এখানে একজন কাঁথা সেলাই করছে, আর একজন কি করছে, পাপোশ বুনছে, পাপোশ সেলাই করছে। এগুলো কি গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব অপরিসীম। গ্রামীণ অর্থনীতির কারণে আমাদের গ্রামীণ অর্থনীতি মূলত নির্ভর হচ্ছে কৃষিকাজের উপর। এই কৃষিকাজের উপর ভিত্তি করে আমাদের গ্রামীণ অর্থনীতি নির্ভরশীল প্রথমত, এবং এই গ্রামীণ অর্থনীতির যদি কৃষিকাজ, গ্রামীণ জনগোষ্ঠী যদি কৃষিকাজ না করতো তাহলে খাদ্যের যোগান দেওয়া কোনো অংশেই সম্ভব হতো না। এখন আমরা জানবো বাংলাদেশের শহুরে অর্থনীতি। শহুরে অর্থনীতি কিছু চিত্র আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা শহুরে অর্থনীতি, বাংলাদেশের শহুরে অর্থনীতির গুরুত্বটা কি? আমাদের বাংলাদেশের শহুরে অর্থনীতি হচ্ছে প্রযুক্তি নির্ভর। হ্যাঁ, প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, চাকরিজীবী ইত্যাদি ক্ষেত্রে কি হয়, শহুরে অর্থনীতি নির্ভরশীল। কিন্তু গ্রামকেন্দ্রিক অর্থনীতি কিন্তু বেশিরভাগই কৃষির উপরই নির্ভরশীল। শহুরে অর্থনীতির যে শিল্প কারখানার যে উৎপাদিত পণ্য তা বিদেশে রপ্তানি করে কি হচ্ছে, প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির কিছু খাত রয়েছে। সে খাতগুলো কি কি? বাংলাদেশের অর্থনীতির খাতগুলো হচ্ছে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত। আবার বলছি, বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ কি কি? কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত। এই অর্থনৈতিক উন্নয়নেরও কিছু পথ রয়েছে। এই অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু অবশ্যই পন্থা অবলম্বন করতে হয়। সেগুলো কি কি? যদি এই পথগুলো অবলম্বন করা হয় তাহলে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। সেই পথগুলো কি কি আমরা এখন একটু জেনে নেই। সেই পথগুলো হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, কৃষির উন্নতি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শিল্পের প্রসার, অবকাঠামো নির্মাণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আবার বলছি, অর্থনৈতিক উন্নয়নের পথগুলো কি? জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, কৃষির উন্নতি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শিল্পের প্রসার, অবকাঠামো নির্মাণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার কিছু কৌশল রয়েছে। জনসমষ্টিকে যতক্ষণ পর্যন্ত আমরা মানব সম্পদে পরিণত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করা। এই জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো কি কি সেগুলো আমরা এখন একটু জেনে নিই। ক, মানসম্পন্ন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান। খ, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান, পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান, উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা, উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষার্থী, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো আবার বলছি, তোমরা একটু খাতায় টুকে নাও। জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো কি হচ্ছে? ক, মানসম্পন্ন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান, প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান, পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান, উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান, উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা, উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। আমরা এর আগে কি শিখলাম? যে জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়। এই জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে কিছু রাষ্ট্র ও জনগণের কিছু ভূমিকা রয়েছে। সেগুলো কি কি সেগুলো আমরা এখন একটু জানব। প্রথমে আমরা মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা করব। রাষ্ট্রের ভূমিকা কি?
জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকাটি আসলে রাষ্ট্রকেই নিতে হয়। আধুনিক যুগে যেসব রাষ্ট্র জনগণের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের দায়িত্ব পালন করেছে, সেসব রাষ্ট্রের জনগণ দ্রুত মানব সম্পদে পরিণত হয়েছে। সেসব দেশে দ্রুত উন্নতিও লাভ করেছে। যেসব রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সেসব রাষ্ট্রের জনগণ অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তারা জীবনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের সংবিধানে জনগণের উক্ত 5টি মৌলিক চাহিদা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে মানব সম্পদে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতক্ষণ আমরা মানব সম্পদ সৃষ্টিতে যে রাষ্ট্রের ভূমিকা সেটা সম্পর্কে জানলাম। তো চলো শিক্ষার্থী, এখন আমরা মানব সম্পদ সৃষ্টিতে জনগণের ভূমিকাটা নিয়ে আলোচনা করি। মানব সম্পদ সৃষ্টিতে জনগণের ভূমিকা কি? আমাদের সম্পদ সীমিত, তাই রাষ্ট্রের পক্ষে অল্প সময়ের মধ্যে নাগরিকদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান সহ সকল চাহিদা পূরণ করা কঠিন। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র নানা উদ্যোগ গ্রহণ করেছে। জনগণকে এসব সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে নিজেকে মানব সম্পদে রূপে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। এতক্ষণ আমরা এই পাঠ থেকে, এই অধ্যায় থেকে যা যা শিখলাম, তো আমরা কিছু প্রশ্ন এখানে খুঁজে পেয়েছি। চলো আমরা এখন এই প্রশ্নগুলো এবং এই প্রশ্ন উত্তরগুলো একটু জেনে নেই। প্রথমে প্রশ্নটা কি? গ্রামের মানুষের জীবিকার প্রধান অবলম্বন কি? গ্রামের মানুষের জীবিকার প্রধান অবলম্বন আমরা কি শিখেছিলাম? গ্রামীণ অর্থনীতিতে গ্রামের মানুষের জীবিকার প্রধান অবলম্বন হচ্ছে কৃষি। এরপর আমরা কি শিখেছি? বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরে বাস করে? আমরা কিন্তু এটা শহুরে অর্থনীতিতে পড়েছিলাম। বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরে বাস করে? 30%। বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কি? বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কি? আমরা কি শিখেছিলাম? কৃষিখাত থেকে কৃষিখাত। বাংলাদেশের কাঁচা শিল্পের অন্যতম উৎস হচ্ছে কৃষিখাত। এরপরে কি শিখেছিলাম? শহরের ধনী জনগোষ্ঠীরা কোথায় বাস করে? আমরা কিন্তু একটা শহুরে অর্থনীতি পড়েছিলাম। শহরের ধনী জনগোষ্ঠীরা কোথায় বাস করে? নগরীর অভিজাত এলাকায়। কোথায় বাস করে? নগরীর অভিজাত এলাকায়। তো শিক্ষার্থী, এতক্ষণ আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম অর্থনৈতিক জীবনধারা কি, গ্রামীণ অর্থনীতি কি, গ্রামীণ অর্থনীতির গুরুত্ব, শহুরে অর্থনীতি কি, শহুরে অর্থনীতির গুরুত্ব, তারপর মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকা, কিভাবে দক্ষ জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করা যায়, তারপর অর্থনৈতিক খাতগুলো কি কি, সেগুলো সম্পর্কে আমরা এতক্ষণ শিখলাম। তো চলো শিক্ষার্থী, এখন আমি তোমাদের বাড়ির কাজটা একটু দিয়ে নেই। তোমরাও বাড়ির কাজটা একটু খাতায় লিখে নাও। তোমাদের বাড়ির কাজ কি থাকবে? বাংলাদেশে গ্রাম ও শহুরে অর্থনৈতিক কাজের গুরুত্ব লিখো। আবার বলছি, বাংলাদেশের গ্রাম ও শহুরের অর্থনৈতিক কাজের গুরুত্ব লিখো। তোমরা কি খাতায় লিখেছ? আশা করি লিখেছ। তো শিক্ষার্থী, আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, বাসার ভিতরে থাকো, অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আর বিনা প্রয়োজনে কখনো বাড়ির বাইরে বের হবে না। যদি বাড়ির বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। বাইরে থেকে এসে 20 সেকেন্ড যাবত সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। বাইরে যতক্ষণ থাকবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করবে কিছুক্ষণ পর পর। আর তোমরা তো জানো সামনে শীত আসছে, শীতে কিন্তু করোনার প্রকোপটা একটু বাড়বে। তোমরা যতটুকু সম্ভব তোমরা বাসার ভিতরেই থাকার চেষ্টা করবে। তাহলে এই বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে নিজেকে, নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবে, নিজে ভালো থাকতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ। তোমাদের সবাইকে ধন্যবাদ।